সীমান্তের জেলাগুলোতে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনা। লকডাউন পুরোপুরি কার্যকর না হলে পরিস্থিতি হতে পারে ভয়াবহ। করোনায় বিশ্বে নতুন কোটিপতি হয়েছেন 50 লাখের বেশি মানুষ। অতিমাত্রায় বেড়েছে ধনী গরিব বৈষম্য। প্রতিষ্ঠার 72 বছর উদযাপন করছে আওয়ামী লীগ। সময়ের ঐতিহাসিক প্রয়োজনেই দলটির জন্ম, বলছেন ইতিহাসবিদরা। রাজধানীতে সক্রিয় অটোরিকশা চোরচক্র, গ্রেপ্তার 5। ডাম্পিং সিএনজি নম্বর দিয়ে বিক্রি করা হয় সস্তায়। জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা আজ। সোমবার ঢাকা ছাড়বে টাইগাররা। প্রথম টেস্ট 7 জুলাই। স্বাগত সকাল 9টার 1 ঘন্টা বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। কোনোভাবেই করোনা নিয়ন্ত্রণে আসছে না সীমান্তের জেলাগুলোতে, বরং ছড়িয়ে পড়েছে পশ্চিম ও মধ্যাঞ্চলের অনেক জেলায়। প্রতিদিন বাড়ছে করোনায় সংক্রমণ ও মৃত্যু। স্থানীয় লকডাউন পুরোপুরি কার্যকর না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ বাড়ছে। সীমান্ত ঘেঁষা এবং মধ্যাঞ্চলে দিন দিন খারাপ হচ্ছে পরিস্থিতি। 24 ঘন্টায় সীমান্তের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে খুলনায়, রেকর্ড 268 জন। এরপর যশোরে 192, রাজশাহীতে 129, ফরিদপুরে 129 ও কুষ্টিয়ায় শনাক্ত হয়েছে 119 জন। সংক্রমণ কমছে না সাতক্ষীরা, নাটোর ও ঠাকুরগাঁওয়ে। বিশেষজ্ঞরা বলছেন এসব জেলার প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে পড়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট। 8 মে আমরা সর্বপ্রথম দেখতে পাই যে ভারতীয় সেই একই ধরনটি যশোর, মাগুরা এবং নড়াইলের জায়গাগুলোতে ছড়িয়ে পড়েছে। গ্রাম অঞ্চলেও এটি ছড়িয়ে পড়েছে এবং এই ছড়িয়ে পড়ার কারণই হলো যে আগে একটি মানুষ 2.5 ভাগ মানুষকে যদি সংক্রমিত করত, এখন তার 1.5 গুণ বেশি মানুষকে সংক্রমণ করবে। শনাক্তের হার এখনও চূড়ায় বাগেরহাটে 49%। নতুন করে বাড়ছে ফরিদপুরে, 24 ঘন্টায় শনাক্ত 48%। এছাড়া ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, রাজশাহী, মেহেরপুর, খুলনা ও যশোরে সংক্রমণের হার 40%-এর ওপরে। চিকিৎসকরা বলছেন স্বাস্থ্যবিধি মানা ছাড়া কোনো উপায় নেই। স্বাস্থ্যবিধি যেভাবে মেনে আসছে সেটা মানবে, এটার আসলে বিকল্প নেই। যখন সে আক্রান্ত হবে সেটা যদি তার ভিতরে এরকম কোনো লক্ষণ সে মনে করে, তা হাসপাতাল বা ডাক্তারের পরামর্শ নেবে। তখন আমরা তার স্যাম্পল সংগ্রহ করে সে কোন অবস্থায় আছে তাকে জানিয়ে দেব। প্রয়োজনে ভর্তি করব হাসপাতালে, প্রয়োজনে তাকে বাড়ি রেখে চিকিৎসা দেব। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী একদিনে মৃত্যু 76 জনের মধ্যে রাজশাহী ও খুলনা বিভাগেই মারা গেছে 41 জন। এর মধ্যে একক জেলা হিসেবে সবচেয়ে প্রাণহানি রাজশাহীতে রেকর্ড 12 জন, যশোরে 8 ও খুলনায় 7 জন। এছাড়া ফরিদপুরে 5, কুষ্টিয়া ও ঠাকুরগাঁওয়ে মারা গেছেন 3 জন করে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে আরও জানাতে এবার রাজশাহী ও যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে রাজশাহীতে 24 ঘন্টায় 16 জন মারা গেছেন। একটু জানাবেন যে এদের মধ্যে কতজন পুরুষ, নারী কতজন, আর ডেল্টা ধরন কতজনের শনাক্ত হয়েছে? আর হাসপাতালগুলোর একটু পরিস্থিতি জানাবেন, সেখানে চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি রয়েছে কিনা? দেখুন, রাজশাহী মেডিকেল কলেজে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে 16 জনের মৃত্যু হয়েছে। এটি সর্বোচ্চ বলা যেতে পারে। এর আগে গত মাসেও একদিন 16 জন মারা গেছিল, সেটি সর্বোচ্চ। এর আগে অধিকাংশই ছিল চাঁপাইনবাবগঞ্জে, কিন্তু গত 24 ঘন্টায় যে 16 জন মারা গেছে এর মধ্যে সর্বোচ্চ রয়েছে রাজশাহীর, অর্থাৎ 8 জন মারা গেছে রাজশাহীর, 3 জন চাঁপাইনবাবগঞ্জের এবং নওগাঁ এবং নাটোরের মারা গেছে 2 জন করে, 1 জন রয়েছে ঝিনাইদহের। তো অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রাজশাহীর সংক্রমণটা তুলনামূলক বেড়েছে এবং রাজশাহীতে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। আসলে রাজশাহীতে গ্রাম অঞ্চলেও করোনা ছড়িয়ে পড়েছে, এটা আমরা বারবারই বলছি, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে। এবং স্বাস্থ্য বিভাগ যেটা বলছে যে 8 জন মারা গেছে নতুন করে, 8 জনের মধ্যে বেশিরভাগই রয়েছে গ্রামের। তারা গ্রামের যে প্রাথমিক চিকিৎসা না নেওয়ার কারণে আসলে তুলনামূলক খারাপ অবস্থা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ভর্তির পর তারা মারা গেছেন। আমরা আসলে এইসব বিষয় নিয়ে যখন স্বাস্থ্য বিভাগ বা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলি, তারা যেটা বলছেন যে রাজশাহী
শহরে আসলে লকডাউন চলছে, অর্থাৎ সিটি কর্পোরেশন এলাকায় লকডাউন চলছে। সিটি কর্পোরেশন এলাকার বাইরে একেবারে অবাধ যাতায়াত করছে মানুষ, এবং সেখানে যানবাহন স্বাভাবিক যে জীবনযাপন, সেই স্বাভাবিক জীবনযাপন চলছে। প্রচুর মানুষের জটলা হচ্ছে, সাপ্তাহিক বা দৈনিক যে হাটগুলো আছে সেই হাটগুলো চলছে, বাজার খোলা হচ্ছে নিয়মিত। সেখানে মানুষের যে অবাধ চলাফেরা, এই অবাধ চলাফেরার কারণে আসলে একেবারে গ্রাম পর্যন্ত ছড়িয়ে গেছে করোনা, এবং গ্রামের সংক্রমণের মাত্রাটা এখন বেশি। আপনাকে যদি গত 24 ঘন্টার কথা বলি, গত 24 ঘন্টায় রাজশাহীতে দুটি পিসিআর ল্যাব রয়েছে, সেই পিসিআর ল্যাবে 257 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, এবং এই 257 জনের মধ্যে 152 জনের করোনা শনাক্ত হয়েছে। তবে 24 ঘন্টায় আমরা দেখছি যে করোনা শনাক্তের হারটা কিছুটা কমেছে। এই গত 24 ঘন্টায় 30% দুঃখিত 33% করোনা শনাক্ত হয়েছে, যেটা গত কালকে ছিল 45% প্রায়। আর হাসপাতালগুলোর কথা যদি বলি, যে হাসপাতালে প্রতিদিনই নতুন করে রোগী ভর্তি হয়েছে। গত 24 ঘন্টাতেও 60 জন ভর্তি হয়েছে, এবং প্রত্যেক দিনই আসলে নতুন করে শয্যার সংখ্যা বাড়াতে হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কালকেও একটি ওয়ার্ড বাড়াতে হয়েছে করোনা ইউনিটে, এবং এখন বেড সংখ্যা বেড়েছে, 357টি হয়েছে। তবে ফয়সাল, আপনি থাকবেন আমাদের সাথে, আমরা একটু যশোরের পরিস্থিতি জেনে আসি। সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, যশোরে আজকে করোনা সংক্রমণের হার কেমন, আর হাসপাতালে চিকিৎসা সেবা পর্যাপ্ত আছে কিনা, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা কতটা বাড়লো? দেখুন, যশোরে কিন্তু আমরা দেখছি যে প্রতিনিয়তই করোনা সংক্রমণ বাড়ছে, এবং সেই হারটি কিন্তু কন্টিনিউয়াসলি 40 আপ করছে। তো এর কারণ যেটি আমরা দেখতে পেয়েছি, বা বিভিন্ন যারা এই পরীক্ষার সাথে সংযুক্ত আছেন, তারা যে বিষয়টি বলছেন যে শুরু থেকেই কিন্তু যশোরে যে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমিত হওয়ার কথা ছিল, সেই সংক্রমণের কথাটি কিন্তু আসলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জোরালোভাবে বলা হয়নি, যে কারণে কিন্তু মানুষের ভেতরে একটি অসচেতনতা কাজ করেছে। আমরা কিন্তু এখনো দেখছি সেই অসচেতনতা। গতকালকে যখন যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার পরীক্ষা দলের সদস্যরা বলেছিলেন যে যশোরের এই ডেল্টা ভ্যারিয়েন্ট কিন্তু গ্রামাঞ্চলেও ছড়িয়ে গেছে, এই সময় কিন্তু আমরা আসলে জানতে পেরেছি, এবং শুরুতে যখন শনাক্ত হয়েছিল তখন জানতে পেরেছি। মাঝের এই সময়টিতে কিন্তু জেলা প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একেবারেই ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপারে বলা হয়েছিল না, এবং এই কারণেই কিন্তু যে বিভিন্ন সময় ধাপে ধাপে যশোরে যে লকডাউন গুলো দেওয়া হয়েছিল, সেই লকডাউনের ভেতরেও কিন্তু মানুষের অসচেতনতা ছিল, এবং সেই অসচেতনতার কারণেই কিন্তু মূলত এই সংক্রমণটি ছড়িয়ে পড়েছে, এমনটি কিন্তু বলা হচ্ছে জিনোম সেন্টারের পক্ষ থেকে। আর হাসপাতালে যে বিষয়টি বলছেন, যে আমাদের যশোরে কিন্তু প্রতিনিয়তই আমরা দেখছি যে গত 10-12 দিন ধরে 200-250 প্লাস হচ্ছে সংক্রমণ নতুন করে শনাক্ত হচ্ছে, এবং এই যে রোগী যারা আসছেন, এই রোগীদেরকে কিন্তু আসলে সদর হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, কারণ এখানে মাত্র 80টি বেড আছে করোনা ডেডিকেটেড ইউনিটে। ইতিমধ্যেই সদর হাসপাতালের 4টি ওয়ার্ডকে করোনা ডেডিকেটেড ইউনিট হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং একটি ওয়ার্ডকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেখানে যে আসলে পর্যাপ্ত পরিমাণে রোগীদের রাখা যাচ্ছে না। এর আগে আমরা দেখেছিলাম যে যশোরে যারা চিকিৎসা সেবা নিতে এসেছিলেন, তাদেরকে খুলনা অথবা ঢাকায় স্থানান্তর করা হচ্ছিল, কিন্তু খুলনাতেও কিন্তু আসলে এই মুহূর্তে শয্যা সংকট দেখা দেওয়াতে তাদেরকে কিন্তু আসলে বাহিরে অন্যত্র স্থানান্তর করার কোনো সুযোগ থাকছে না, যে কারণে গতকালকে যে 10 জন মারা গিয়েছিলেন, সেই 10 জনের ভেতরে কিন্তু 3 জন বাড়িতেই মারা গিয়েছেন। অর্থাৎ চিকিৎসার যে ব্যবস্থা দুরবস্থা, আমরা কিন্তু সেটি এই মুহূর্তে যশোরে দেখছি, এবং এই বিষয়টি নিয়ে আমি স্বাস্থ্যবিভাগের সাথে কথা বলেছিলাম। তারা বলছে যে হাসপাতালের যে আছে, সেখানে একটি আরেকটি ইউনিট সেখানে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, পাশাপাশি বেসরকারি একটি হসপিটালকে ইতিমধ্যে আইসোলেশন ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে, কিন্তু যদি এখনো পর্যন্ত সেখানে কার্যক্রম শুরু করা যায়নি, এবং এই কার্যক্রম শুরু করতে গেলে এখনো হয়তো বা 15 থেকে 20 দিন লাগতে পারে, যেহেতু বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে। আর সদর হাসপাতালের যে চতুর্থ তলায় যেখানে আরেকটি ইউনিট নির্মাণ করা হচ্ছে, সেখানে কিন্তু আসলে জিয়াউল, ধন্যবাদ আপনাকে। রাজশাহী এবং যশোর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। করোনা সংক্রমণ রোধে ঢাকার আশপাশের 7 জেলায় চলছে দ্বিতীয় দিনে লকডাউন। এই নিয়ে আরো জানাতে এবার নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, রাজধানী ঢাকাকে করোনা মুক্ত রাখার জন্য আশপাশের 7 জেলায় কঠোর লকডাউন শুরু হয়েছে গতকাল থেকে। আপনি যেহেতু আছেন নারায়ণগঞ্জে, সেখানকার আজকের পরিস্থিতি কেমন দেখছেন? স্বাস্থ্যবিধি নিয়ে সাধারণ মানুষের সচেতনতা কিছুটা বেড়েছে কিনা? আপনি জানেন, হঠাৎ করেই বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ, এবং এই করোনা সংক্রমণ প্রতিরোধে কিন্তু ঢাকার
আশপাশের 7টি জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে 7 দিনের জন্য, অর্থাৎ রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতে এবং এই 7 জেলাতে সংক্রমণ কমাতে কিন্তু এই লকডাউন ঘোষণা করা হয়েছে। তো আজ যদি আমি আপনাকে রাজধানী নারায়ণগঞ্জের চিত্রটা দেখাতে চেষ্টা করি, আমি নারায়ণগঞ্জের চাষারা মোড়ে আছি। এখানে আমি সকাল থেকেই দেখছি যে প্রচুর মানুষ কিন্তু রাস্তায় বের হয়েছেন। ওই অর্থে গণপরিবহন না চললেও রিক্সা, সিএনজি সহ অন্যান্য যে পরিবহনগুলো সেগুলো কিন্তু চলছে, এবং সেটি চলার ফলে যেটি হচ্ছে আপনি জানেন নারায়ণগঞ্জের প্রচুর মানুষ কিন্তু ঢাকাতে তাদের কর্মস্থল এবং তারা প্রতিনিয়ত ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাতায়াত করেন। এসব মানুষদের কর্মস্থল খোলা থাকায় তাদেরকে কিন্তু ভেঙে ভেঙে 2 থেকে 3 গুণ ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে লকডাউনে যদি ঢাকাকে সুরক্ষিত রাখতে হয় তাহলে ঢাকাতে যে কর্মস্থল তাদের সেই অফিসগুলো খোলা, তো তাদেরকে সেখানে যেতে হচ্ছে। আর সব কিছু মিলিয়ে এখানেও কিন্তু গার্মেন্টস প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো খোলা রয়েছে। সেসব গার্মেন্টস কর্মীরাও কিন্তু ভেঙে ভেঙে তাদের কর্মস্থলে প্রবেশ করছেন। আর সব কিছু মিলিয়ে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার যে বিষয়টি সেটি কিন্তু আসলে একটু ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে, কারণ আমরা অনেককেই দেখতে পাচ্ছি যারা মাস্ক ছাড়াই রাস্তায় বের হয়েছেন। এবং আজকে আপনি জানেন বৃষ্টির দিন, সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির মধ্যেই কিন্তু মানুষ আসলে কর্মস্থলে যাবার জন্য অনেকেই বের হয়েছেন। এদিকে আপনি জানেন করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ 2 মাস আগে থেকে বাড়তে শুরু করলেও তারপর কিন্তু ধীরে ধীরে তা কমতে শুরু করে, এবং তারপর কিন্তু ভারতের যে ডেল্টা ভেরিয়েন্ট সেই ভেরিয়েন্টের কারণে আবার কিন্তু সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ বাড়তে শুরু করে, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু দেশের অধিকাংশ জেলা এখন উচ্চ করোনা সংক্রমণ ঝুঁকিতে রয়েছে। এবং সেই ঝুঁকি মোকাবেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে যে লকডাউন ঘোষণা করা হয়েছে তাতে স্বাস্থ্যবিধি মেনে চলবার বিষয়টি সবার মধ্যে ছড়িয়ে দেবার এবং সেটি কঠোরভাবে প্রতিপালন করার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, এবং প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান তাদের। নারায়ণগঞ্জ থেকে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সারা দেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে বন্ধ হয়েছে রেল যোগাযোগ। মঙ্গলবার রাত 12টার আগে কমলাপুর স্টেশনে নেমে আসে নীরবতা। যারা অগ্রিম টিকিট কেটে রেখেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হবে জানিয়েছেন স্টেশন মাস্টার মাসুদ সারোয়ার। হঠাৎ ট্রেন বন্ধে স্টেশনে গিয়ে ভোগান্তিতে পড়েন অনেকেই। 12টা বাজতে তখনও বেশ কিছু সময় বাকি। সরকারি নির্দেশনা অনুযায়ী ঢাকার সাথে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ ঘোষণার পরপরই এমন নীরবতা নেমে আসে দেশের সবচেয়ে ব্যস্ত কমলাপুর স্টেশনে। নেই যাত্রী অথবা অন্যদের কোলাহল। অনেকেই আবার সরকারি ঘোষণা না জেনেই উপস্থিত হন স্টেশনে। ট্রেন বন্ধ জেনে ফিরে গেছেন মন খারাপ করে। প্রথম বাসে যাইতেছিলাম, বুঝছেন, বাসে এনে গেছি, যাওয়ার পরে কই যে বাস বন্ধ। পরে এনে আইসি যে ট্রেন চলবো, ট্রেনে আইসি হঠাৎ করে শুনি যে ট্রেন বন্ধ। আমি আসছি 11টা সাড়ে 11টার দিকে, এখানে আইসা বললো যে ট্রেন চলবে না 12টার পর থেকে। তখন কীভাবে যাই দেখি লাইটেজ বা অন্য কোনো গাড়িদের কোনো বিকল্প রাস্তা আছে নিয়ে যাও। ডিউটির পরে আইলাম, আয়া দেখি গাড়ি টাড়ি চলে না। নীরবতা নামার আগে কমলাপুর থেকে সবশেষ পঞ্চগড় এক্সপ্রেস ছেড়ে যায় মঙ্গলবার রাত 11টা 45 মিনিটে। 26 জুন পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করেছিল রেলওয়ে। অনলাইনে দেয়া টিকিটের কপি নিয়ে গেলে টাকা ফেরত পাবেন যাত্রীরা। সম্মানিত যাত্রীদের সেই টিকিটগুলো আমরা কালকে থেকে, অর্থাৎ 23 তারিখের টিকিট 23 তারিখে, 24 তারিখের টিকিট 24 তারিখে, 25 তারিখের, আমাদের 26 তারিখ পর্যন্ত টিকিট বিক্রি ছিল। আমরা 26 তারিখের মধ্যেই সব টিকিটগুলো ফেরত দিয়ে দেবো, মানে টাকা ফেরত দিয়ে দেবেন সম্মানিত যাত্রীগণ। সাধারণ আমাদের কাউন্টারে এসে টাকা ফেরত নিতে পারবেন। দেশে দ্রুত বাড়ছে সংক্রমণের হার। ঢাকার আশেপাশেও ব্যাপক হারে ছড়াচ্ছে সংক্রমণ। তাই ঢাকাকে ঝুঁকিমুক্ত রাখতে 30 জুন পর্যন্ত রেল চলাচল বন্ধের সিদ্ধান্ত সরকারের। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে, তবে বাড়ানো হয়নি চিকিৎসক নার্সের সংখ্যা। এতে রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে শুধু চিকিৎসক নয়, বাড়াতে হবে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যাও। দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে সাতক্ষীরায় আক্রান্তের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। ঈদ উল ফিতরের পর থেকে সংক্রমণের হার 13 ভাগ থেকে বাড়তে বাড়তে পৌঁছেছে 50 ভাগে। করোনা রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় চাপ সামলাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে। তবে চিকিৎসক নার্সের ঘাটতি নিয়ে রোগীর চাপ সামলানো কঠিন হয়ে উঠেছে। 10 থেকে 15 জন চিকিৎসক, সাথে আমাদের সিস্টার দরকার 50 জনের মতো, এবং তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী আমাদের ওয়ার্ড বয়, সুইপার, এরকম আরও 50 জনের মতো প্রয়োজন। তাহলে হয়তো আরও আমরা 100 বেড বাড়াই দিতে পারবো আর কি। এত রুগীদের সেবা দিয়ে আমাদের সীমিত সিস্টার দিয়ে আসলে অনেক কষ্টসাধ্য হয়েছে। অতি শীঘ্রই
সিস্টার পেলে আমাদের এই সেবাটা আসলে আমরা পরিপূর্ণভাবে দিতে পারবো। সীমিত জনবল নিয়েই সেবা অব্যাহত আছে জানিয়ে হাসপাতাল তত্ত্বাবধায়ক বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জনবল সংকটের কথা জানানো হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি, তারা ব্যবস্থা নিচ্ছেন, এই আশ্বাস তারা আমাদেরকে দিয়েছেন। আমাদের এখানে 82টা সিলিন্ডার এবং সেন্ট্রাল অক্সিজেন চালু আছে। এরপরও রোগীর অব্যাহত চাপের কারণে 50টি সিলিন্ডার জরুরি ভিত্তিতে খুবই প্রয়োজন। সংকটের কথা স্বীকার করে জেলা সিভিল সার্জন বলছেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা না গেলে হাসপাতালগুলো কিছুতেই এই বাড়তি চাপ সামলাতে পারবে না। খাট, তারপর অক্সিজেন লাইনের ক্যাপাসিটি বাড়াইতে হবে, আইসিইউ বেড বাড়াইতে হবে, সেক্ষেত্রে দক্ষ ডাক্তার চিকিৎসা খুবই বাড়াইতে হবে। এই সার্বিকভাবে তো আমরা এই সমস্যাগুলো দেখতে পাচ্ছি, এটা সমাধান করা কঠিন। সেজন্য আবারও একই কথা বারবার আসছে, রোগী কন্ট্রোল করতে হবে, স্বাস্থ্যবিধি মানা লকডাউন করতে হবে। করোনা চিকিৎসার জন্য উপযুক্ত না হওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্তে সম্প্রতি সদর হাসপাতালে করোনা রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কুষ্টিয়ায় 1.5 মাস বয়সী এক শিশু করোনা আক্রান্ত হয়েছে। মঙ্গলবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের RT-PCR ল্যাবের পরীক্ষায় শিশুটির করোনা পজিটিভ আসে। কুষ্টিয়ায় এটি সবচেয়ে কম বয়সী কারো করোনা আক্রান্তের ঘটনা। শিশুটির স্বজনরা জানায়, 1 সপ্তাহ ধরে তার গায়ে জ্বর ছিল। 2 দিন আগে শ্বাসকষ্ট শুরু হলে সোমবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সদর হাসপাতালে ভর্তি করে নমুনা পরীক্ষা করলে শিশুটির করোনা পজিটিভ আসে। তবে তার স্বজনরা সবাই সুস্থ আছেন। শিশুটির অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সে কিভাবে করোনা সংক্রমিত হলো সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। যে কোনো সময় মোবাইলে একটি কলেই করোনা রোগীর বাড়িতে অক্সিজেন নিয়ে হাজির হচ্ছেন পুলিশ সদস্যরা। করোনায় শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য বিনামূল্যে এই সেবা চালু করেছে রাজশাহী মহানগর পুলিশ। মাত্র 1 সপ্তাহেই এই কার্যক্রম ব্যাপক সাড়া ফেলেছে। বোয়ালিয়া এলাকার ষাটোর্ধ্ব ওবায়দুল্লাহ 1 সপ্তাহ ধরে করোনা আক্রান্ত হলেও শারীরিক অবস্থার কারণে নেওয়া যায়নি হাসপাতালে। শ্বাসকষ্টের কারণে অক্সিজেন প্রয়োজন হওয়ায় স্বজনরা কল করেন পুলিশের অক্সিজেন ব্যাংকে। 10 মিনিটের মধ্যেই সিলিন্ডার নিয়ে হাজির পুলিশ সদস্যরা। 20,000-22,000 টাকা পড়ছে। আপনি একটা সিলিন্ডার একটা দিয়ে তো হবে না, যার রেগুলার লাগবে তাকে 3টা সিলিন্ডার কিনতে হবে দিনে, যদি 8 ঘন্টা চালাতে হয় আস্তে আস্তে, তো এত টাকা তো ইনভেস্ট করা সম্ভব না। সেখানে বিনামূল্যে এটা পাচ্ছি, এটা মানে খুবই আমরা কৃতজ্ঞ। বাইরে থেকে আনতে গেলে তো মনে করেন রোগীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর এখানে সঙ্গে সঙ্গে পাচ্ছি, এটা আমাদের অনেক সুবিধা হচ্ছে। মহানগর পুলিশের অক্সিজেন সেবা ব্যাপক সাড়া ফেলেছে। 1 সপ্তাহে 70 রোগীর কাছে অক্সিজেন পৌঁছে দেওয়া হয়েছে। সংকটাপন্ন রোগীর পাশে দাঁড়াতে পেরে খুশি এই দলের সদস্যরা। আজকে কিছুক্ষণ আগে একজন ভদ্রমহিলা আমাকে ফোন করে বলছেন যে আমরা 3বার নিয়েছি, দয়া করে আরেকটু যদি দিতেন আমরা আপনাদের জন্য দোয়া করব, নফল নামাজ পড়ব। এইসব কথাগুলি শুনে আমরা মেন্টালি খুবই বেশি উজ্জীবিত। 20 জন সদস্য ও 50টি সিলিন্ডার নিয়ে শুরু হওয়া অক্সিজেন ব্যাংকে এখন সিলিন্ডার সংখ্যা 100। প্রয়োজনে তা আরও বাড়ানোর কথা জানিয়েছেন কর্মকর্তারা। আমরা 24 আওয়ার সার্ভিস দিচ্ছি। মনে করেন আমার একটা মোবাইল পার্টি আছে থানার, তারা টেলিফোন করলো, ইনস্ট্যান্ট তারা আমার বাসার মধ্যে যেই আমরা এই অক্সিজেনটা আমরা তাদেরকে সরবরাহ করতে পারতেছি। পুলিশের মহতি উদ্যোগ প্রশংসিত হচ্ছে নগরবাসীর কাছে। এভাবে বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন। যে রোগীটা সিরিয়াসলি ইল, তাকে একটা অক্সিজেন সিলিন্ডার দিয়ে বাঁচিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না, এটা আমরা বুঝতেছি। কিন্তু তারপরেও এই যে একটু সহানুভূতির হাত, একটা মানুষের পাশে দাঁড়ানো, এটা কিন্তু অবশ্যই এনকারেজেবল। শুধু অক্সিজেন সেবাই নয়, করোনা মহামারীতে জনবান্ধব আরও কর্মসূচি চালুর কথা জানিয়েছে পুলিশ কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7:30টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ঘণ্টাখানেক অবস্থান করেন। সকাল 8:30টার দিকে ধানমন্ডি এলাকা থেকে গণভবনে ফিরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হবেন তিনি। আজ প্রতিষ্ঠার 72 বছর উদযাপন করছে আওয়ামী লীগ। নানা চড়াই উতরাই পেরিয়ে যাত্রা শুরু হয়েছিল 1949 সালের 23শে জুন। সময়ের ঐতিহাসিক প্রয়োজনেই সে সময় দলটির প্রতিষ্ঠা অনিবার্য ছিল বলে মনে করেন ইতিহাসবিদ ও গবেষকেরা। তবে অসাম্প্রদায়িক চেতনাসহ নানা প্রশ্নে আছে কিছু সমালোচনাও। বিশ্লেষকেরা বলছেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকায় দল ও সরকার এখন অভিন্ন সত্তায় পরিণত হয়েছে। India will awake
দেশভাগের পর ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে পাকিস্তানি শোষণের মুখে পড়ে পূর্ববঙ্গবাসী। স্বপ্নভঙ্গ হয় এ অঞ্চলের রাজনৈতিক নেতৃত্বের, আসে নতুন দল গঠনের তাগিদ। আওয়ামী লীগের ইতিহাসটা যদি আমরা দেখি তাহলে দেখব যে এর হাত ধরেই ধাপে ধাপে বাংলাদেশে স্বায়ত্তশাসনের আন্দোলন, গণতন্ত্রের আন্দোলন বেগবান হয়েছে। আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশটা স্বাধীন হলো। সুতরাং ওই সময়ে আওয়ামী লীগের মতন একটি দলের প্রয়োজন তো অবশ্যই ছিল। 1955 সালেই দলের নাম থেকে বাদ দেওয়া হয়েছিল মুসলিম শব্দটি। তবে অসাম্প্রদায়িক রাজনীতির সেই অবস্থান আওয়ামী লীগ ধরে রাখতে পেরেছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে ইতিহাসবিদদের। উপমহাদেশের ঐতিহাসিক দল হিসেবে আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারাকে সক্ষমতা হিসেবে নিয়ে বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার বাইরে গেলে দেখা যাবে প্রকৃত সাংগঠনিক চিত্র। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা, নেতৃত্বের বিকাশ সহ নানা বিষয় সামনে এনে তারা বলছেন, দল আর সরকার এখন প্রায় অভিন্ন, যা একেবারেই নেতিবাচক। বঙ্গবন্ধু করেননি যেটা, সেটা হচ্ছে দল এবং সরকার একাকার করেননি। আওয়ামী লীগ, বর্তমান আওয়ামী লীগ দল এবং সরকার একাকার। দলের সভাপতি, প্রধানমন্ত্রী, দলের সাধারণ সম্পাদক, মন্ত্রী, এটা গণতান্ত্রিক পৃথিবীর কোনো দেশে নাই, ভারতেও নাই। বঙ্গবন্ধু হত্যার 21 বছর পর 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বে প্রথম ক্ষমতায় আসে আওয়ামী লীগ। পরে 2008 সালে আবারও দায়িত্বে এসে এখনও রয়েছে সরকার পরিচালনায়। দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত করে দিচ্ছে 2041 সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণতির প্রতিশ্রুতি। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন, কোথাও কোনো হল বা জায়গা না পেয়ে শেষ পর্যন্ত হুমায়ুন সাহেবের রোজ গার্ডেনের বাড়িতেই সম্মেলনের কাজ শুরু হয়। এই সেই রোজ গার্ডেন যেখানে 1949 সালের 23শে জুন প্রতিষ্ঠিত হয় তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। প্রতিষ্ঠার 22 বছরের মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রোজ গার্ডেন, ঢাকা। 72 বছরে আওয়ামী লীগের অর্জন অনেক। আওয়ামী লীগের হাত ধরেই 71-এর জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। এই দলের নেতৃত্বেই উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে দেশ। উন্নয়নের সব সূচকে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মডেল। মানুষের অধিকার প্রতিষ্ঠায় 1949 সালে 23 জুন গঠিত হয় আওয়ামী লীগ। সময়ের সাথে সাথে এই দল হয়ে ওঠে পূর্ব পাকিস্তানের আশা আকাঙ্ক্ষার প্রতীক। বলিষ্ঠ নেতৃত্বের জোরে মানুষের মনে স্থায়ী জায়গা করে নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 52-র ভাষা আন্দোলন, 54-র যুক্তফ্রন্ট নির্বাচন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন ও সবশেষ 71-এর মুক্তিযুদ্ধ, প্রতিটি আন্দোলন সংগ্রামের কাণ্ডারি আওয়ামী লীগ। দুইটি স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর, একটা স্বাধীনতা আর একটা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত করা। একটি তিনি করে গেছেন, আরেকটি করতে যখন শুরু করেছিলেন তখনই 15ই আগস্ট বঙ্গমাতা সহ বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। 81-তে আমরা জ্যেষ্ঠ কন্যার হাতে আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছি। আমরা আশা করি যে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত হবে। 75-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সংকটে পড়ে দল। ঘুরে দাঁড়াতে দলের ঝান্ডা তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 90-এ স্বৈরাচারের পতন ঘটিয়ে 21 বছর পর 96 সালে ক্ষমতায় আসে দল। এরপর 2009 সাল থেকে টানা 3 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিধ আচরণ করিব। এই সময়ে রেকর্ড ছাড়িয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। নিজস্ব অর্থায়নে 30,193 কোটি টাকায় নির্মাণ হচ্ছে পদ্মা সেতু। দৃশ্যমান হওয়ার অপেক্ষায় কর্ণফুলী টানেল ও মেট্রো রেল। আজকে আমরা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছি। করোনা আক্রান্ত না হলে সারা দুনিয়া আজকে আমরা মধ্যম আয়ের দেশ পেরিয়ে যেতে পারতাম। ইনশাল্লাহ আমরা আগামীতে সেটা সম্ভব। এ নেতাদের মতে 72 বছরে দেশের সব মানুষের আস্থা অর্জন করেছে আওয়ামী লীগ। এ দলই বিশ্বের কাছে তুলে ধরেছে এক অনন্য বাংলাদেশকে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 47-এর দেশভাগের পরই তৎকালীন মুসলিম লীগের প্রগতিশীল অংশটি বুঝতে পারে এই দল দিয়ে পূর্ব বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে তখন নতুন দল গঠনের উদ্যোগ নেন তারা। তবে মিল ছিল না সম্মেলন আয়োজনের জায়গা। এমন একটি সময়ে ঠিক হয় সম্মেলন হবে পুরান ঢাকার রোজ গার্ডেনে। এরপর থেকেই আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এই ভবন। 1949 সালের 23শে জুন এখান থেকে যাত্রা শুরু পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের।
এর আগে পূর্ব বাংলার মানুষের অধিকার আদায়ে চলে নতুন এই দল গঠনের প্রক্রিয়া। নেতারা সম্মেলনে তোড়জোড় শুরু করলেও মিলছিল না সম্মেলনের জায়গা। এ সময় ঠিক হয় পুরান ঢাকার KM দাস লেনের রোজ গার্ডেনেই হবে সম্মেলন। প্রথম সম্মেলনে সংগঠনের সভাপতি হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয় শামসুল হককে। কারাবন্দী তরুণ নেতা শেখ মুজিবুর রহমান হন যুগ্ম সম্পাদক। আওয়ামী লীগ যখন তার একটা কমিটি করার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করছিলেন তখন পারেননি। রোজ গার্ডেনে কিন্তু মালিকানা অনেক আগে বদল হয়ে গেছিল, কিন্তু ইয়ার মোহাম্মদ খান বন্যরা মিলে এখানে তারা করার একটা অনুমতি তারা জোগাড় করেছিলেন। নিউ ক্লাসিক্যাল স্থাপত্য শৈলীতে নির্মিত দৃষ্টিনন্দন বাড়িটিকে সমসাময়িক অন্য ভবনের তুলনায় অনন্য বলছেন বিশেষজ্ঞরা। বছর 3 আগে ভবনটি কিনে এতে জাদুঘর স্থাপনের পরিকল্পনা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ক্লাসিক্যাল যে আর্কিটেকচার স্টাইল তার থেকেও আরেকটু এগিয়ে, যে ওখানে অনেক ধরনের কারুকাজ আমরা দেখতে পাচ্ছি, যে এটা এক্স্যাক্টলি কোনো পার্টিকুলার পিরিয়ডের সাথে রিলেট করা বোধহয় একটু ডিফিকাল্ট হবে। মানে ওই একটা পিরিয়ডে, ভিক্টোরিয়ান পিরিয়ডের শেষে যে আর্কিটেকচার হয়েছে ওখানে নানান রকমের স্টাইলের কখনো কখনো অ্যাসেম্বলেজ হয়েছে। রোজ গার্ডেন থেকে যাত্রা শুরু হলেও প্রথম দিকে কোনো স্থায়ী কার্যালয় ছিল না আওয়ামী লীগের। 1953 সালে 9 কানকুন বাড়ি লেন, 1956 সালে 56 সিমসন রোড, 1964 সালে 91 নবাবপুর রোড, রূপমহল সিনেমা হল গলি সহ নানা পর্যায়ে অন্তত 8 বার কার্যালয় বদলাতে হয়েছে দলটির। 1981 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফেরার পর 23 বঙ্গবন্ধু এভিনিউই হয় আওয়ামী লীগ কার্যালয়ের স্থায়ী ঠিকানা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিঠি চালাচালি করেও কোনো লাভ হলো না। শেষ পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের নিয়ন্ত্রণ যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেই। সুরক্ষা বিভাগে এনআইডি নেয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশনের কোনো যুক্তি মনোপুত হয়নি মন্ত্রিপরিষদ বিভাগের কাছে। এর মধ্যে কার্যবিধিমালা সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন কমিশন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কার কাছে থাকছে এনআইডি নিয়ন্ত্রণ? এ নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে আলোচনা সমালোচনা ও দেন দরবার। গত 24 মে নির্বাচন কমিশনকে এনআইডি ছেড়ে দেওয়ার ব্যবস্থা নিতে নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। তবে 7 জুন নিজেদের কাছে রাখতে 7 যুক্তি দেখিয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সব যুক্তি নাকচ করে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার সরকার তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। গভর্নমেন্টের যথাযথ পর্যায় থেকে ইনস্ট্রাকশন দিয়েছে, আমরা সেগুলা অনুযায়ী অন্য মিনিস্ট্রিগুলোকে ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা কিছু জানতে চেয়েছিল, আমরা সেটার উত্তর দিয়েছি। এখন আমরা কাজগুলো করছি, এটা তো আমাদের ব্যক্তিগত কোনো কিছু না কারো। সুতরাং আমরা এগুলা হয়তো অনেক সময় সন্দেহ থাকতে পারে, এগুলা হয়তো আমরা মিটিং করে শেষ করে নিচ্ছি। সিদ্ধান্ত বাস্তবায়ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রুলস অফ বিজনেস বা কার্যবিধিমালা সংশোধন করতে হবে। শুরু হয়ে গেছে সেই প্রক্রিয়াও। লোকেশনস চেঞ্জ করা, যেটা মানে কর্মবন্টন যেটা আছে আর কি, রুলস অফ বিজনেসের শিডিউল 1, তো এটা চেঞ্জ করার একটা প্রসিডিওর আছে, ওটা করবে আপনার সুরক্ষা সেবা। তো ওনারা এটা করার ক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয়ে মিটিং হওয়ার কথা এটাও করে ফেলেছেন। তারপর আমাদের কাছে আসলে ধাপগুলো আছে, এগুলা শেষ করে আমরা এটা করে দিব। বিষয়টি কমিশন সভায় তোলা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। পরবর্তীতে কি কমিশন আপনারা কি এই বিষয়টা নিয়ে কমিশনে আলাপ করবেন কিনা? কমিশনে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে পারি। 2007 সাল থেকে ছবিসহ ভোটার তালিকা ও এনআইডি দিয়ে আসছে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ক্ষতি পোষাতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার সহ শিক্ষাবর্ষের সময় কমানোর সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সেই সঙ্গে গ্রীষ্মকালীন, শীতকালীন সহ বিভিন্ন উৎসবের ছুটিও বাদ দেওয়ার সুপারিশ কমিশনের। করোনার কারণে 15 মাসের বেশি সময় ধরে বন্ধ পাবলিক বিশ্ববিদ্যালয়। অনলাইনে একাডেমিক কার্যক্রম পরিচালনা করলেও অনেক শিক্ষার্থী এর বাইরে। এ অবস্থায় সেশন জটে পড়েছে শিক্ষার্থীরা। এই ক্ষতি পোষাতে একাডেমিক ক্যালেন্ডারের সময় কমিয়ে আনা, বিভিন্ন ছুটি কমিয়ে ফেলা, লেকচারের সংখ্যা কমানো, সেমিস্টার ফাইনাল সহ অন্যান্য পরীক্ষার মাঝের সময় কমানোর সুপারিশ করেছে ইউজিসি। ক্লাস সংখ্যা কমিয়ে নিয়ে আসতে হবে, তবে সেটা সিদ্ধান্ত নেবে যে বছরকে কি তারা 8 মাসে নিয়ে আসবে,
6 মাসের সেমিস্টারকে কি তারা 4 মাসে নিয়ে আসবে নাকি 3 মাসে নিয়ে আসবে, এটি আনতে হবে তাদের নিজস্ব একাডেমিক কাউন্সিলের মিটিংয়ের মাধ্যমে। কমিশন বলছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্ষতি আরও কিভাবে কমিয়ে আনা যায়, সেই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের সঙ্গে রাখা যায় সেটি নিয়ে আরও কাজ চলছে। সত্যিকার অর্থে যে 100তে 100 কার্যকর করে পরীক্ষা নেওয়া সম্ভব না, পাশাপাশি সিলেবাসের যে মেইন দিকগুলো আছে, যে মেইন বিষয়গুলো আছে, সেগুলোকেও ঠিক রাখতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এসব প্রস্তাব একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করা হবে। একাডেমিক কাউন্সিল যে সকল সিদ্ধান্তগুলো নিয়েছে, আমাদের সহকর্মীবৃন্দ ওভাবে প্রয়াস রাখছেন যে কিভাবে শিক্ষার্থীদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, কোনো স্থবিরতা না থাকে। তো সে ধরনের সকল আমাদের বিভাগ এবং ইনস্টিটিউট সেগুলো সমন্বয় করেন। এদিকে বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে, তবে হল না খুলে পরীক্ষা নেয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে 10 সদস্যের অটোরিকশা চোর চক্র সক্রিয় রয়েছে। এদের টার্গেট কাগজপত্র ছাড়া সিএনজি অটোরিকশা। ঢাকার বাইরে থেকে চুরি করে ডাম্পিং করা সিএনজি নম্বর প্লেট বানিয়ে বিক্রি করে মাত্র 3 থেকে 4 লাখ টাকায়। সম্প্রতি চক্রের 5 জনকে গ্রেপ্তারের পর এসব তথ্য দিয়েছে গোয়েন্দা পুলিশ। ঢাকার বাইরে থেকে চুরি করা সিএনজি অটোরিকশা বিক্রি হচ্ছে ঢাকায়, এমন তথ্যের ভিত্তিতে অভিযানের নামে গোয়েন্দা পুলিশ উদ্ধার করা হয় 9টি অটোরিকশা, গ্রেপ্তার হয় 5 জন। ঢাকার বাইরে থেকে নম্বর প্লেটবিহীন অটোরিকশা চুরির পর রাজধানীর যাত্রাবাড়ি, আব্দুল্লাপুর, আমিনবাজারের বিভিন্ন গ্যারেজে বিক্রি করা হয়। গ্যারেজে চলে রং বদল, এরপর কাগজ ও নম্বর প্লেট তৈরির কাজ এ চক্রের মূল হোতা কাশেমের। চোরাই গাড়ি 3 থেকে 4 লাখ টাকায় বিক্রি করে দেন কাশেম। যারা সিএনজি নামাতে চাচ্ছে, যারা মূল ক্রেতা সিএনজির, তারা এই নতুন সিএনজির প্রতি কম আকর্ষিত বোধ করছে, কারণ তারা চোরাই মাধ্যমে যদি কাগজপত্র পায় তাহলে সেই ক্ষেত্রে তারা দেখা যায় 3 লাখ 4 লাখ টাকায় একটা সিএনজি নামাতে পারে। গোয়েন্দারা জানাচ্ছে 2001 থেকে 4 সালের সিএনজি অটোরিকশাগুলো ডাম্পিং করা হয়েছে। বিআরটি এর দালালদের মাধ্যমে সেই সব নম্বর সংগ্রহ করে এর বিপরীতে তৈরি করা হয় নতুন কাগজ। নতুন গাড়িতে এসব নম্বর প্লেট ব্যবহার হওয়ায় এড়িয়ে যায় ট্রাফিক পুলিশের চোখও। নাম্বারগুলো যদি ডাম্পিং হয়ে থাকে তাদের বক্তব্য অনুযায়ী, তাহলে সেই নাম্বারগুলো কিভাবে বাইরে আসে বা সেই নাম্বারগুলো তারা কিভাবে পায়, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত তদন্ত করছি এবং সবাই এটা খেয়াল করলে এই ধরনের চোরাই সিএনজি এর হার কমে আসবে। উদ্ধার হওয়া সিএনজি অটোরিকশা ফিরে পেতে মালিকদের গোয়েন্দা কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী খাল সংস্কারে 1 মাসের মধ্যে জার্মানি থেকে আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। এর ফলে আগামী বছর ঢাকার জলাবদ্ধতা সমস্যার অনেকটাই সমাধান হতে পারে বললেন স্থানীয় সরকার মন্ত্রী। তবে রাজধানীর বৃষ্টির পানি প্রবাহের জন্য রাখা 173 একর জমির মধ্যে টিকে আছে মাত্র 3 একর। খাল সংস্কারের সাথে সাথে এই 170 একর জমিও উদ্ধার করা হবে। একটু ভারী বৃষ্টিতেই রাজধানীর অনেক সড়কে জমে যায় পানি। নগরীর নয়াপল্টন, মগবাজার, মিরপুর সহ অনেক এলাকা পানিতে তলিয়ে ভোগান্তিতে পড়েন নগরবাসী। তবে আগের বছরগুলোর চেয়ে এবার ভোগান্তি কিছুটা কম দাবি করছেন স্থানীয় সরকার মন্ত্রী। জলাবদ্ধতা নিরসনে রাজধানীর খালগুলো সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করে তা পরিষ্কার এবং অবৈধ দখলমুক্ত করার কাজ চলছে জানালেন তিনি। খালের পানির ধারণ ক্ষমতা বাড়াতে এক্সক্যাভেটিং, গভীরতা বৃদ্ধি ও কচুরিপানা সহ ভাসমান আবর্জনা সরাতে জার্মানি থেকে আসছে অত্যাধুনিক যন্ত্র। প্রায় 50 কোটি টাকা ব্যয়ে কেনা হয়েছে 8টি উইড হারভেস্টার মেশিন। সেটা নিজে গিয়ে এরপরে সমস্ত কচুরিপানাগুলোকে সে নিজের ভিতরে কন্টেইন করতে পারে এবং কম্প্যাকশন করে কন্টেইন করবে এবং পরে একটা সময়ের ব্যবধানে কিনারে কোথায় যায় বিক্রি করতে। তো এরকম আমি জার্মানি থেকে মেশিন কেনার ব্যবস্থা করেছি। মন্ত্রী জানালেন, রাজধানীর বৃষ্টির পানি প্রবাহের জন্য সংরক্ষিত 173 একর জমির মধ্যে ফাঁকা আছে মাত্র 3 একর। জলাবদ্ধতা নিরসনে এই 170 একর জমি দখলমুক্ত করা, এলাকার সীমানা নির্ধারণ সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তো এখন এটা দখল হয়ে গেছে দীর্ঘদিনে, তো এখন সেটাকে উচ্ছেদ করতে হবে এবং সেটার জন্য আমি বলে দিয়েছি সিটি কর্পোরেশন উত্তরে আমি গিয়েছিলাম এবং গিয়ে বলছি যে এটার জন্য আপনারা ডিমার্কেটেড করেন এবং করার জন্য প্রয়োজনীয় কিছু টাকা পয়সা আমি মন্ত্রণালয় থেকে আমরা দিয়ে দিছি অলরেডি, তো ওনারা কাজ আরম্ভ করছে। ঢাকার জলাবদ্ধতা নিরসনে সরকার আন্তরিক জানান স্থানীয় সরকার মন্ত্রী।
আগামী বর্ষাতেই রাজধানীবাসীর ভোগান্তি অনেক কমে আসবে বলে আশ্বাস দেন তিনি। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জে উত্তরবঙ্গগামী চলন্ত ট্রাকে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 999-এ কল পেয়ে অভিযুক্ত ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার গাজীপুরের চন্দ্রা থেকে ওই তরুণীকে সিরাজগঞ্জ পৌঁছে দেওয়ার কথা বলে ট্রাকে তোলে চালক ও হেলপার। ট্রাকটি এলেঙ্গায় পৌঁছালে তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ট্রাকের পেছনে থাকা দুই যুবক তাতে বাধা দেয়। পরে যুবকদের নামিয়ে তরুণীকে নিয়ে চলে যায় ট্রাকটি। পরে ওই দুই যুবক 999-এ কল করলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় থেকে চালক হেলপারকে আটক করা হয়। উদ্ধার করা হয় তরুণীকে। 999-এর মাধ্যমে আমরা জানতে পারি, আমাদের মহাসড়কে মোতায়েনরত বিভিন্ন ফোর্সরাও জানতে পারে। তখন আমরা কড্ডার মোড়ে ওই ট্রাকটিকে আটক করতে সক্ষম হই এবং ভিকটিমকে উদ্ধার করি, ড্রাইভারকে গ্রেফতার করি। ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক চাপায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতরাত 8টার দিকে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের হরিণতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ঘোগা ইউনিয়নে চারিপাড়া গ্রামে সেলিম মিয়া, সবুজ মিয়া ও অন্তর মিয়া। নিহত 3 জনই ইটভাটার শ্রমিক। পুলিশ জানিয়েছে, কাজ শেষে ফেরার পথে হরিণতলা এলাকায় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে। মাত্র 15.5 কিলোমিটার সড়ক পাল্টে দিতে চলেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটির দুর্গম জনপদ। নির্ধারিত সময়ের 6 মাস আগেই সিন্দুকছড়ি মহালছড়ি সংযোগ সড়কের নির্মাণ কাজ শেষ করেছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। এই সড়ক ঘিরে সহজ যাতায়াত, অর্থনৈতিক সমৃদ্ধি আর পর্যটনের নতুন সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। সবুজ পাহাড়ের কোল ঘেঁষে এঁকেবেঁকে চলেছে এক নতুন সড়ক। কোথাও উঁচু সড়কটি মিশেছে আকাশের সাথে, আবার কোথাও নেমে গেছে পাহাড়ি ঝর্ণার মতো নিচের দিকে। রামগড়ের জালিয়াপাড়া সিন্দুকছড়ি হয়ে এই সড়ক শেষ হয়েছে মহালছড়িতে। আগে সরু পথে পণ্য পরিবহন ও যাতায়াত কঠিন থাকলেও নতুন এই সড়ক খুলছে সম্ভাবনার নতুন দুয়ার। কাঁঠাল, আদা, হলুদ, বিভিন্ন ফল ফলাদি ফলে এগুলো তখন মানুষ তো যাইতে পারে না হাইতে, তখন কাদা মাদা। বাংলা সেনাবাহিনী কাজ করাতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে। আমি এর আগে একবার আসছিলাম এখানে, তখন তো পুরো জঙ্গল ছিল, রাস্তাগুলো মানে খুব যাওয়ার জন্য অসুবিধা ছিল। এই রাস্তা হওয়াতে মোটামুটি সময়টা অনেক সেভ করতে পারছে। 11টি কালভার্ট, 630 মিটার প্রতিরক্ষা দেয়াল ছাড়াও পাহাড় ধস ঠেকাতে পুরো সড়কের দুই পাশেই রয়েছে বিশেষ ড্রেনেজ ব্যবস্থা। কম পাহাড় কাটার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রেখেই তৈরি করা হয়েছে সড়কটি। আমরা যেন পাহাড় ডিসকানেক্ট না হয় এবং বড় ধরনের কোনো সমস্যা না হয়, সেই জন্য আমরা এই রাস্তায়, আমাদের 15.5 কিলোমিটার রাস্তায় আমরা রাস্তার উভয় পাশেই সাইড ড্রেন নির্মাণ করেছি। শতভাগ গুণগত মান আমরা নিশ্চিত করে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার 6 মাস পূর্বেই আমরা এই প্রকল্পের কাজ সম্পন্ন করেছি। নতুন সড়কটি ঘিরে তৈরি হয়েছে পর্যটনের বড় সম্ভাবনা। সেই সঙ্গে পণ্য বাজারজাতেও গতি আসবে বলছেন সংশ্লিষ্টরা। এই রাস্তাটি হওয়ার ফলে তারা অতি দ্রুত সময়ে এই পণ্য জুম চাষের যে বিভিন্ন পণ্য সামগ্রী তা পরিবহনে তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 2019 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই প্রকল্পের মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। এই সংযোগ সড়কের ফলে ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব কমছে 68 কিলোমিটার। চট্টগ্রামকে পাশ কাটিয়ে রাঙামাটিতে পৌঁছাতে সময় বাঁচবে অন্তত 3 ঘন্টা। এখানকার স্থানীয়রা বলছেন, এই সড়কটি তাদের অর্থনৈতিক উন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখবে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খাগড়াছড়ি। বিশ্বে একদিনে করোনায় 8,200 মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 3,60,000। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 38,97,000। এ পর্যন্ত আক্রান্ত 17,99,00,000-এর বেশি। 24 ঘন্টায় ব্রাজিলে সবচেয়ে বেশি 2,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 86,000। এরপর দ্বিতীয় সর্বোচ্চ 1100 জন মারা গেছে ভারতে। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে 313 জনের। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় 15 মাস পর অফিস, আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্য। তবে করোনার ডেল্টা ধরনের বিস্তার বাড়ায় নতুন করে কড়াকড়ি আরোপ করেছে ইসরায়েল। চিলিতে 12 থেকে 17 বছর বয়সীদের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু করেছে সরকার। করোনার কারণে বিশ্বজুড়ে বড় ধরনের অর্থনৈতিক সংকট চললেও 2020 সালে নতুন করে কোটিপতি হয়েছেন 50 লাখের বেশি মানুষ। ক্রেডিট সুইচের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, বিশ্বে ভয়াবহ মাত্রায় বেড়েছে ধনী গরিব বৈষম্য। গবেষণায় দেখা যায়, 2020 সালে বিশ্বের 1% বেশি প্রাপ্তবয়স্ক মানুষ লাখপতির তালিকায় নাম লিখিয়েছেন।
শেয়ার বাজার পুনরুদ্ধার এবং আবাসন মূল্য বেড়ে যাওয়ার কারণে তাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে। গবেষকরা জানান, করোনার কারণে গত বছরের প্রথম ভাগে ব্যবসা বাণিজ্যের বড় ধরনের ক্ষতি হলেও বছরের শেষ দিকে তা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। বিশ্বজুড়ে মোট সম্পদ বৃদ্ধি পেয়েছে 7.4%। ভয়াবহতার দিক দিয়ে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার আলফা ধরনকে ছাড়িয়ে গেছে ভারতে শনাক্ত হওয়া ডেল্টা ধরন। আপাতত স্বস্তিতে থাকলেও শিগগিরই যুক্তরাষ্ট্রে ডেল্টা ধরন মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রতি 5 জন করোনা আক্রান্তের মধ্যে 1 জনের দেহে ডেল্টা ধরন শনাক্ত হয়েছে। এ নিয়ে উদ্বেগ জানিয়ে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসির পরিচালক ডক্টর রোশেল ওয়ালেনস্কি বলেন, কয়েক মাসের মধ্যেই শুরু হতে পারে ডেল্টা ধরনের ভয়াবহতা। টিকাদান প্রক্রিয়ার গতি না বাড়ালে শিগগিরই বিপদ বাড়তে পারে বলে সতর্ক করেছেন মার্কিন রোগ তত্ত্ববিদ অ্যান্থনি ফাউসি। এর আগে যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ে করোনার ডেল্টা ধরন। ইউরো চ্যাম্পিয়নশিপে চেক রিপাবলিককে 1-0 গোলে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 16 উঠল থ্রি লায়ন্স। ওয়েমব্লি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই রাহিম স্টার্লিংয়ের গোলে লিড নেয় ইংল্যান্ড। পুরো ম্যাচে আর গোল হয়নি। হেরেও শেষ 16 উঠতে সমস্যা হয়নি চেক রিপাবলিকের। 3 ম্যাচে 1 জয় নিয়ে নকআউটে উঠেছে দলটি। এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে গ্রুপ ডি থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। শুরুতে ভ্লাসিচের গোলে লিড নিলেও বিরতির আগেই সেটি শোধ দেয় স্কটল্যান্ড। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেন অধিনায়ক লুকা মডরিচ। আর শেষ দিকে পেরিসিচের গোলে বড় জয় পায় স্লাতকো দালিচের দল। ইউরো চ্যাম্পিয়নশিপে আজ হাই ভোল্টেজ ম্যাচ। রাত 1টায় উত্তাপ ছড়াবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স আর ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের লড়াই। গ্রুপ অফ ডেতে কঠিন সমীকরণের সামনে পর্তুগাল। ফ্রান্সের কাছে হারলে বিদায় অনেকটাই নিশ্চিত ইউরো চ্যাম্পিয়নদের। আর জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে ফ্রান্স। এছাড়া হাঙ্গেরিকে হারলে 6 পয়েন্ট নিয়ে নকআউট পর্বে উঠবে জার্মানি। শেষ 16 উঠতে অন্তত 1 পয়েন্ট দরকার পর্তুগালের। পরিসংখ্যানে পিছিয়ে সান্তোসের দল। মুখোমুখি 27 লড়াইয়ে ফ্রান্সের জয় 19 ম্যাচে, পর্তুগাল জিতেছে 6 ম্যাচে। এদিকে রাত 10টায় স্লোভাকিয়ার মুখোমুখি হবে স্পেন। 2 ম্যাচে জয়বন্দিত স্পেনকে পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচে জিততেই হবে। কোপা আমেরিকায় হ্যাট্রিক জয়ের খোঁজে নামবে ব্রাজিল। কাল ভোর 6টায় সেলেসাওদের প্রতিপক্ষ কলম্বিয়া। উড়ন্ত ফর্মে আছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে টানা 9 ম্যাচ জিতেছে তিতের দল। আসলে 2 ম্যাচে প্রতিপক্ষের জালে 7 গোল দিয়েছে নেইমার, রিচার্লিসনরা। 2 গোলের সাথে অ্যাসিস্টে স্পটলাইটে নেইমার। তারকাবহুল ব্রাজিলের বেঞ্চকে পরখ করার সুযোগ পাচ্ছে ব্রাজিল। 2 দলের মুখোমুখি 32 ম্যাচে 19টিতে জিতেছে সেলেসাওরা। বিপরীতে কলম্বিয়ার সাফল্য 3 বার। আসলে সবশেষ ম্যাচে পেরুর সাথে হেরে ব্যাকফুটে দলটি। শেষ 8-এ যেতে পয়েন্ট দরকার কলম্বিয়ার। এর আগে রাত 3টায় লড়বে ইকুয়েডর ও পেরু। 2 ম্যাচে 1 জয়ে পেরু টেবিলের 3-এ। 2 দলের সবশেষ দেখায় ইকুয়েডরকে হারিয়েছিল পেরু। জিম্বাবুয়ে সফরের সূচি চূড়ান্ত, তাই অপেক্ষা শেষ নির্বাচকদের। আজ 22 থেকে 23 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা হতে পারে। টেস্টে ফিরছেন সাকিব। টানা ব্যর্থতার পরও টিকে যাবেন লিটন। আর টি-20তে ঢুকবেন নাসুম। সবশেষ 2 টেস্ট সিরিজে বাংলাদেশের নাজুক পারফরম্যান্স। ওয়েস্ট ইন্ডিজের পর শ্রীলঙ্কা সিরিজেও নিরাশ করেছেন তামিম মুশফিকরা। এবার জিম্বাবুয়ে মিশনে টেস্ট জিততে মরিয়া টাইগাররা। লঙ্কার বিপক্ষে যে টেস্ট দলটা ছিল সে দলটা থাকছে জিম্বাবুয়ে সফরেও। বরং সংখ্যাটা বাড়তে পারে। চোটের কারণে উইন্ডিজদের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেলেও এবার পাওয়া যাচ্ছে সাকিবকে। টেস্ট দলে থাকছেন লিটন, কিন্তু সাদা বলের ক্রিকেটে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন টাইগার ওপেনার। তারপরও আসন্ন জিম্বাবুয়ে সফরে লিটনকে সুযোগ দেওয়ার পক্ষে নির্বাচকেরা। বিবেচনায় রাখা হচ্ছে এশিয়া কাপ, বিশ্বকাপ ও জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ার সেরা সেঞ্চুরি। ওয়ানডে দলে একটা পরিবর্তন নিশ্চিত, বাদ পড়ছেন সৌম্য। লঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলা নাইম শেখ স্ট্যান্ড বাই দল থেকে এবার ঢুকে যাচ্ছেন মূল স্কোয়াডে। এ দলটার সাথে টি-20তে শুধু যোগ হবেন নাসুম আহমেদ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বৃষ্টির কারণে খেলাই হয়নি 2 দিন। এর মধ্যেই লড়াই জমে গেছে। পঞ্চম দিন দেখাচ্ছে ফলাফলের আশার রোমাঞ্চ নিয়ে অপেক্ষা ডিভার্সডের জন্য। এখন 32 রানের লিড ভারতের। পঞ্চম দিনে খেলা হয়েছে ঠিকঠাক, যেখানে 2 উইকেটে 101 রান নিয়ে শুরু করে নিউজিল্যান্ড। অল্পতেই ফিরেছেন রস টেইলর। নিকোলাস ওয়াটলিং আর গ্র্যান্ড হোম বেশিক্ষণ টিকতে পারেননি। 49 করা উইলিয়ামসনের বিদায়ে বড় লিডের আশা শেষ হয়ে যায়।
টেইল এন্ডার সাউদি জেমসনের অবদানে 250-র কাছে পৌঁছায় ব্ল্যাক ক্যাপসের সংগ্রহ। মোহাম্মদ শামির শিকার 4 উইকেট, ইশান্ত শর্মা নেন 3টে। 32 রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নামে ভারত। এখন পর্যন্ত সংগ্রহ 2 উইকেটে 64 রান। আউট হয়েছেন শুভমান গিল ও রোহিত শর্মা। জামাল তারেকের মতো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ওবায়দুর মাহদিকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা। তবে বসুন্ধরা কিংসে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় তাদের সামর্থ্য নিয়ে সন্দিহান জাতীয় দলের হেড কোচ জেমি ডে। তাদের সাথে সদ্য নাগরিকত্ব পাওয়া এলিটাকেও পরখ করতে চান জেমি। তবে শর্ত একটাই, ক্লাবের হয়ে নিয়মিত মাঠে নামতে হবে তাদের। অভিষেকে মন কেড়েছিলেন তারিক কাজী। রাইট ব্যাকে তার পজিশনিং সেন্স কিংবা ক্লিয়ারেন্স সামর্থ্য তাকে আলোচনায় এনেছে। অধিনায়ক জামাল ভুঁইয়ার পর বাংলাদেশি বংশোদ্ভূত তারিকও লাল সবুজ জার্সিতে দীর্ঘদিন খেলার ইঙ্গিত দিচ্ছেন। তাদের পথ ধরেই আলোচনায় বসুন্ধরা কিংসের 2 বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ওবায়দুর রহমান ও মাহদি খান। কাতারের বিখ্যাত অ্যাসপেয়ার একাডেমিতে গড়ে ওঠা ওবায়দুর খেলেছেন সেখানকার শীর্ষ দল আল দুহাইল ক্লাবে। তার নজর কাড়া গোল লাল সবুজ সমর্থকদের প্রত্যাশা বাড়িয়েছে। মূলত লেফট উইং পজিশনে খেলে থাকলেও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও কার্যকরী ওবায়দুর। চলতি মৌসুমে কিংসের নাম লিখিয়েছেন, আছেন মাঠে নামার অপেক্ষায়। লন্ডনে জন্ম নেয়া মাহদি খান ইতিমধ্যে কিংস জার্সিতে 1টি ম্যাচ খেলেছেন। 24 বছর বয়সী এই উইঙ্গারের স্পেশালিটি ড্রিবলিং দক্ষতা। ছোট পাসে বিল্ড আপ ফুটবল খেলে অভ্যস্ত মাহদি এদেশের ধরনটা তার কাছে দুর্বোধ্য। প্রথম ম্যাচে তা বোঝা গেছে। তবে জাতীয় দলে সেই কৌশল রপ্ত করার চেষ্টায় থাকা হেড কোচ জেমির জন্য মাহদি হতে পারেন পছন্দের কেউ। মাহদি ওবায়দুরদের খোঁজ জানা আছে জেমিডের। জাতীয় দলের ক্যাম্পে এই দুজনের পাশাপাশি নাগরিকত্ব পাওয়া এলিটা কিংসলেকেও দেখতে চান। তবে তার আগে নিজ ক্লাবে নিয়মিত সুযোগ পেতে বলছেন জেমি। If the players are good enough, they'll play for their club team. ক্যাম্পে ডাক পাওয়ার আগে অবশ্যই নিজ ক্লাবে নিয়মিত খেলার সুযোগ পেতে হবে। যদি একাদশে নিয়মিত না থাকে তাহলে কিভাবে তাদের সামর্থ্য সম্পর্কে আমরা জানব? লিগে পারফর্ম করাটা জরুরি, তাদের সম্পর্কে আমি জেনেছি, কিন্তু ম্যাচে তাদের খেলা দেখতে হবে। যোগ্যতা না দেখে নিশ্চয়ই ক্যাম্পে তাদের সুযোগ দেওয়া যাবে না। সামনে এশিয়ান কাপ বাছাইয়ের 6 ম্যাচ, তার প্রস্তুতির জন্য হাতে মাস 6 সময়। বর্তমান দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছে, বড় মঞ্চে তাদের পরখও করা গেছে। ওবায়দুর মাহদি কিংসলেরা জেমির বিকল্প ভাবনায় থাকলে মন্দ কি? আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। সূচিত দূরের কথা, এখনও ভেন্যুই চূড়ান্ত করতে পারেনি বাফুফে। তবে আশা ছাড়ছে না ফেডারেশন। নির্ধারিত 25 জুন থেকে খেলা শুরুতে ক্লাবগুলোর সহযোগিতা চায় লিগ কমিটি। শোনা যাচ্ছে শুধুমাত্র ঢাকায় ম্যাচ আয়োজনের চিন্তাকর্তাদের। লকডাউনের নতুন ঘোষণায় আবারও অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর 72 ঘন্টার আগে সূচি দেবার কথা থাকলেও দ্বিধায় বাফুফে। ক্লাবগুলোর সাথে জরুরি বৈঠকেও আসেনি সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা। শুধুমাত্র বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম দিয়েই পেশাদার লিগ শুরু করলে এই রেইনি সিজনে হয়তোবা আমরা প্রতিদিন খেলা সম্ভব নাও হতে পারে। ঢাকার সাথে সারা দেশের যোগাযোগ বন্ধ থাকায় কুমিল্লা, গাজীপুর ও মুন্সিগঞ্জ ভেন্যুতে ম্যাচ আয়োজন অসম্ভব। বিকল্প ভেন্যু হিসেবে আবাহনী বসুন্ধরা কিংস ও রেসিডেন্সিয়াল স্কুলের প্র্যাকটিস গ্রাউন্ড বিবেচনায় আছে। মোহামেডানের কোচ, ফুটবলার সহ 17 জন করোনা আক্রান্ত। খেলা পেছানোর আবেদনও করেছে ক্লাবটি, সেটাও চিন্তার কারণ আয়োজকদের জন্য। যেহেতু খেলা আমাদেরকে হোটেল ঠিক করতে হবে, গাড়ি ঠিক করতে হবে। আমরা গিয়েছিলাম, আমাদের প্রতিনিধি গিয়েছিল আজকে বাসের রেন্ট করার জন্য, কিন্তু ওখান থেকে তারা বলছে যে না, আমরা যাব না। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, তাদের যে চিঠিটা পেয়েছি সেটা আমরা মিটিং উপস্থাপন করেছি এবং মিটিংয়ের পক্ষ থেকে আগামীকালকে, যেহেতু আজকে ফাইনাল কোনো ডিসিশন হয়নি, আগামীকালকে পর্যন্ত আমাদের মিটিংটি মুলতবি করা হয়েছে। ইন দ্য মিন টাইম আমরা মডার্ন ক্লাবের সাথে বসবো। গুঞ্জন আছে 2 দিন পিছিয়ে 27 জুন থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামেই ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাফুফের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সকাল 9টার 1 ঘন্টা বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ।